তিনি আধুনিক বাংলা কবিতা বা সাহিত্যের প্রথম মুক্তিদাতা ও প্রথম দ্রোহী। তাঁর দ্রোহ ছাড়া ১৯ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্য জগতে মুক্ত চিন্তার স্রোতধারা স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হওয়া সম্ভবপর হতো না। তিনি এক দুঃখী বিশ্বভিখারী, যিনি আপন ভাণ্ডার পূর্ণ করার জন্য ভিক্ষা করে ফিরেছেন দেশে দেশে, রত্নে ভরেছেন বাংলা সাহিত্য ভাণ্ডার। ২০২৪ সালে তাঁর জন্মের ২০০ বছর পূর্ণ হল, অর্থাৎ এ বছরটা তাঁর ২০০ জন্ম জয়ন্তী বর্ষ। হ্যাঁ, তিনি হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নমস্কার। আজ কথায় কথায় বলবো মাইকেল মধুসূদন দত্তের জীবনের সংক্ষিপ্ত ইতিকথা। সাল ১৮২৪। ১৮২৪ সালের ২৫শে জানুয়ারি পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবীর সংসারে কপোতাক্ষ নদীর তীরে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে মধুসূদনের জন্ম। বর্তমানে এই স্থানটি বাংলাদেশের অন্তর্গত। সাল ১৮৩১। রাজনারায়ণ দত্ত কলকাতায় সদর দেওয়ানি আদালতে ওকালতি করতে আরম্ভ করলেন। সাল ১৮৩৩। খিদিরপুরে একটি দোতলা বাড়ি কিনে সেখানে মধুসূদন এবং জাহ্নবী দেবীকে নিয়ে থাকতে শুরু করেন রাজনারায়ণ দত্ত। এবছরই মধুসূদন হিন্দু কলেজে ভর্তি হন। সাল ১৮৩৭। এই সময় কিছুদিন স্থানীয় একটি স্কুলে পড়ার পর পটলডাঙ্গার হিন্দু কলেজে সর্বনিম্ন শ্রেণীতে ভর্তি হন মধুসূদন। তার পরবর্তী জীবনে হিন্দু কলেজের প্রভাব ছিল অপরিসীম। খিদিরপুর থেকে পটলডাঙ্গা পর্যন্ত পথ পালকিতে আসতেন মধুসূদন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় সহপাঠী রূপে ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় মধুসূদনের। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গৌরদাস বসাকের সঙ্গে সহপাঠী রূপে ঘনিষ্ঠতা হয় মধুসূদনের। রাজনারায়ণ বসুর সঙ্গেও ওই সময়ই বন্ধুত্ব হয় তাঁর। সাল ১৮৪১। সিনিয়র স্কুলের সর্বনিম্ন শ্রেণী পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং জুনিয়র বৃত্তি লাভ করেন মধুসূদন। সাল ১৮৪২। স্ত্রী শিক্ষা বিষয়ে ইংরেজি প্রবন্ধ রচনায় প্রথম স্থান দখল করে স্বর্ণপদক লাভ করেন মধুসূদন। দ্বিতীয় স্থান লাভ করেন ভূদেব মুখোপাধ্যায়। আর এই সময়ই কবি হবার ও ইংল্যান্ড গমনের উচ্চাশা লালন করতে শুরু করেন তিনি। সাল ১৮৪৩। হিন্দু কলেজের প্রাক্তন ছাত্র রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ৯ই ফেব্রুয়ারি। এই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন রেভারেন্ড ব্যানার্জি এবং হেদুয়ার ক্রাইস্ট চার্চের প্রধান যাজক। মধুসূদনের সঙ্গে সঙ্গে সহপাঠী জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর এবং গোবিন্দ দত্তও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ওই একই দিনে। ধর্মযাজক ডিলট্রি সাহেব তাকে দীক্ষা দেন এবং মাইকেল নামকরণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় মধুসূদন হিন্দু কলেজে পড়বার সুযোগ হারান। সাল ১৮৪৪। মধুসূদন বিশপ কলেজে প্রবেশ করলেন। এখানে বেশ কিছু মাদ্রাজি তার বন্ধু হয়। ধর্মান্তরিত হওয়ার কারণে রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্যপুত্র করলেন, যদিও মধুসূদনের পড়ার খরচ তিনি তখনও চালিয়ে গেছেন। অবশ্য বছর ৪ পর সেই খরচ দেয়া তিনি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন। সাল ১৮৪৮। কলকাতায় কাজের চেষ্টা চালাতে লাগলেন মধুসূদন, কেননা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন পিতা রাজনারায়ণ দত্ত। ফলত অর্থ উপার্জন এবং ভাগ্য অন্বেষণের জন্য মাদ্রাজি বন্ধুদের সাহায্যে মাদ্রাজ পাড়ি দিলেন। মাদ্রাজে মাদ্রাজ মেল অরফ্যান্স অ্যাসাইলামে জুনিয়র শিক্ষক পদে যোগ দিলেন। এই সময় মাদ্রাজের বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রবন্ধ প্রকাশ পেল। এই সময়েই রচিত কবিতাগুলি মাদ্রাজ ক্রনিকলে ছদ্মনামে প্রকাশিত হয়। দ্য ক্যাপটিভ লেডি কাব্যের প্রকাশ এই সময়পর্ব থেকেই আরম্ভ হয়। মধুসূদন যে বিদ্যালয়ে অর্থাৎ মাদ্রাজ মেল অরফ্যান্স অ্যাসাইলামে শিক্ষকতা করতেন তারই বালিকা বিভাগে ছাত্রী ছিলেন রেবেকা ম্যাকটাফিস। তার সঙ্গে প্রথমে আলাপ ও পরে বিবাহ হয়। বিবাহ হয় ৩১শে জুলাই।
তারা প্রায় 7 বছর একসাথে ছিলেন। তাদের 2টি পুত্র ও 2টি কন্যা হয়। মাদ্রাজে থাকাকালীন সময়ে তিনি হিব্রু, তামিল এবং তেলেগু ভাষা শিখেছিলেন। সাল 1849। পৃথ্বীরাজ সংযুক্তা জয়চন্দ্রের কাহিনী নির্ভর দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দ্য ফার্স্ট কাব্য ও কবিতা গ্রন্থাকারে প্রকাশ পায় এই সময় পর্বে। কলকাতায় তার সহপাঠী গৌরদাস বসাক ও ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন হয়। এই সময় পর্বে একমাত্র গৌরদাসের সাথেই পত্রমারফত নিয়মিত যোগাযোগ ছিল মধুসূদনের। এই অভাব অনটনের মধ্যেই রেবেকার ও মধুসূদনের প্রথম কন্যা সন্তানের জন্ম হয় এবছরেই। বিটন সাহেবকে ক্যাপটিভ লেডি উপহার দেন এবছরেই। সাল 1851। এবছরই সন্তান বিচ্ছেদ যন্ত্রণায় জর্জরিত জননী জাহ্নবী দেবীর মৃত্যু হয়। গোপনে কলকাতা আসেন মধুসূদন, পিতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং আবারও মাদ্রাজে ফিরে যান। এ সময় থেকেই হিন্দু ক্রনিক্যাল নামে সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা শুরু করেন মধুসূদন। সাল 1852। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগে দ্বিতীয় টিউটরের পদ লাভ করেন। এই সময় পর্বেই হিন্দু ক্রনিক্যালের সম্পাদনার দায়িত্ব ত্যাগও করেছিলেন তিনি। সাল 1855। স্পেকটেটর দৈনিক কাগজের সহ সম্পাদকের পদে কাজ নিলেন মধুসূদন। সম্ভবত এই সময় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কাজও ত্যাগ করেছিলেন। এই সময়ই পিতা রাজনারায়ণ দত্তের মৃত্যু ঘটে। এই সময় পর্বেই আবার ফরাসি বংশোদ্ভূত হেনরিয়েটার সঙ্গে প্রণয় বন্ধনে আবদ্ধ হন আর রেবেকাকে ছেড়ে হেনরিয়েটার সঙ্গে নিড়ও বাঁধলেন এই সময় পর্বেই। সাল 1856। মাদ্রাজ ত্যাগ করে 2রা ফেব্রুয়ারি কলকাতায় প্রত্যাবর্তন করলেন মধুসূদন। মধুসূদনের বন্ধুরা তখন সকলেই প্রায় প্রতিষ্ঠিত। বন্ধু কিশোরীচাঁদ মিত্র তখন পুলিশ আদালতের ম্যাজিস্ট্রেট। তাঁরই চেষ্টায় এবং উৎসাহে পুলিশ কোর্টের হেড ক্লার্কের পদে কাজ শুরু করলেন মধুসূদন। খুব অল্প সময়ই নিজ যোগ্যতা এবং দক্ষতার বলে পদোন্নতির ফলে কোর্ট ইন্টারপ্রেটারের পদও লাভ করলেন মধুসূদন। এই সময় মধুসূদনের ঠিকানা হল কলকাতার 6 নম্বর আপার চিৎপুর রোড। খুব সম্ভবত এই বাড়িতেই মধুপত্নী হেনরিয়েটা এসে উঠেছিলেন এই 1856 সালে। সাল 1858। এই বছর বেলগাছিয়া থিয়েটারে ইংরেজ দর্শকদের সুবিধার্থে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করার প্রয়োজন হয়ে পড়ল। গৌরদাস বসাকের চেষ্টায় সেই সুযোগ লাভ করলেন মধুসূদন দত্ত। এই অনুবাদ উচ্চ প্রশংসা পেয়েছিল। মধুসূদনের খ্যাতি ছড়িয়ে পড়ল সম্ভ্রান্ত মহলে। এবছরেই মধুসূদনের একটি কন্যা সন্তানের জন্ম হয়, নাম রাখলেন শর্মিষ্ঠা। আর এবছরই মধুসূদন শর্মিষ্ঠা নাটক রচনা করলেন এবং তার ইংরেজি অনুবাদও করেছিলেন। সাল 1859। শর্মিষ্ঠা নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় জানুয়ারি মাসে। এরপর মধুসূদন রচনা করলেন পদ্মাবতী নাটক। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ের মতো 2টি জোড়া প্রহসন। তিলোত্তমা সম্ভব কাব্যও এই সময় পর্বে রচিত হল, আর ব্রজঙ্গনা কাব্যের সূচনা পর্বও এই সময় পর্বেই। 3রা সেপ্টেম্বর শর্মিষ্ঠা নাটকটি বেলগাছিয়া নাট্যশালায় প্রথমবারের জন্য মঞ্চস্থ হল। সাল 1860। মধুসূদনের জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময় পর্বের সূচনা এই পর্বেই। পদ্মাবতী নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পেল এপ্রিল মাসে। তিলোত্তমা সম্ভব কাব্যের প্রকাশ পেল মে মাসে। আর মেঘনাদবধ কাব্যের সূচনা হল এবছরেই এপ্রিল মাসে। আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রচিত হল মধুসূদনের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। সাল 1861। এবছরের 4 জানুয়ারি মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ড প্রকাশিত হল। 12 ফেব্রুয়ারি বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে মধুসূদনকে সম্বর্ধনা দেয়া হল। মধুসূদনের জ্যেষ্ঠ পুত্র মিল্টনের জন্ম হল জুলাই মাসে।
আগস্টে মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল। বীরাঙ্গনা কাব্য রচনায় হাত দিলেন অক্টোবর মাসে। এই অক্টোবরেই মধুসূদন পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারায় লিপ্ত হলেন। এবছরই বন্ধু দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি এক রাতের মধ্যে অনুবাদ করলেন মধুসূদন। কিন্তু তিনি এবং লেখক উভয়ই সরকারি কর্মচারী হওয়ায় নাটকের রচয়িতা হিসেবে দীনবন্ধুর নাম এবং অনুবাদক হিসেবে মধুসূদনের নাম ছিল না। অনুবাদক হিসেবে পাদ্রী লং সাহেবের নাম ছিল। এজন্য পাদ্রী লংকে জেলেও যেতে হয়েছিল এই 1861 সালেই। সাল 1862। মার্চ মাসে বীরাঙ্গনা কাব্যটি প্রকাশিত হল। গ্রন্থটি উৎসর্গ করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবছরই মৃত্যু হয় হিন্দু প্যাট্রিয়ট কাগজের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের। বিদ্যাসাগরের অনুরোধে হিন্দু প্যাট্রিয়ট কাগজের সম্পাদনার কাজে যোগ দিলেন মধুসূদন, কিন্তু কর্তৃপক্ষ সময় মতো তার সাম্মানিক না দেওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। মে মাসে মধুসূদন খিদিরপুরের পৈতৃক ভবন বিক্রি করলেন আর 9 জুন ইংল্যান্ড যাত্রা করলেন ব্যারিস্টারি পড়তে। সাল 1863। মহাদেব চট্টোপাধ্যায় সহ সব পত্তনিদার ও প্রভুরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে বিলেতে প্রবল অর্থকষ্টে পড়েন মধুসূদন। এদিকে স্ত্রী পুত্র কন্যাদের মাসিক খরচও বন্ধ হল। বাধ্য হয়ে পুত্র কন্যা সহ হেনরিয়েটা ইংল্যান্ডে এসে পৌঁছালেন 2 মে। ব্যয় সংকুলান করতে না পেরে তারা ইংল্যান্ড থেকে ফ্রান্সে চলে এলেন। সাল 1864। অর্থ সংকট চরমে পৌঁছায় এবং বাধ্য হয়ে বিদ্যাসাগরের কাছে সাহায্য ভিক্ষা করেন মধুসূদন। 2 আগস্ট বিদ্যাসাগর অর্থ পাঠাতে শুরু করেন। অর্থের পরিমাণ ছিল 8,000 টাকা। সাল 1865। পেত্রার্কের অনুসরণে চতুর্দশপদী কবিতাবলী রচনা করলেন মধুসূদন। এগুলি তিনি বন্ধু রাজনারায়ণকে নিয়মিত পাঠাতে লাগলেন। বাংলা ভাষায় এ রীতির কাব্য রচনায় তিনি প্রথম। এরপর আবার ইংল্যান্ডে এসে পৌঁছালেন মধুসূদন। 1865 সালের 18 মে মধুসূদনের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি করা হল বিদ্যাসাগর মহাশয়কে। সেই সম্পত্তি অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে বন্ধক রেখে প্রায় 12,000 টাকা ইংল্যান্ডে পাঠালেন মধুসূদনের কাছে বিদ্যাসাগর। সাল 1866। 1 আগস্ট চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থরূপে প্রকাশিত হল। এবছরেরই 17 নভেম্বর ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করলেন মধুসূদন। সাল 1867। স্ত্রী সন্তানদের ফ্রান্সে রেখেই একাকী ভারতবর্ষে ফিরে এলেন মধুসূদন ফেব্রুয়ারি মাসে। বিলেত ফেরত মধুসূদনের থাকার জন্য উত্তর কলকাতায় ব্যবস্থা করলেন বিদ্যাসাগর। কিন্তু মধুসূদন নেটিভ পাড়ায় থাকবেন না। তিনি ব্যয়বহুল সাহেব পাড়ার স্পেন্সেস হোটেলে থাকতে শুরু করলেন। এবছরের 23 মে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসার অনুমতি লাভ করলেন তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে এই ব্যবসাতেও তিনি পসার জমাতে পারলেন না। আবার এবছরই তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। তবে অসুস্থ অবস্থাতেই হেক্টরবধ রচনা চালিয়ে গিয়েছিলেন তিনি। এবছরই বিদ্যাসাগরকে মধুসূদনের দেনাদার ও অর্থের পরিমাণ জানিয়ে কৈলাসচন্দ্র বসু একটি পত্র লিখেছিলেন। সেই চিঠির সূত্র অনুযায়ী মধুসূদনের কাছ থেকে 23 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট 42,310 টাকা পাবেন বলে জানা যায়। বিদ্যাসাগরের পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভবপর নয়, একথা মধুসূদনকে জানিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর। সাল 1868। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বিদ্যাসাগরকৃত ঋণ পরিশোধ করলেন মধুসূদন। সাল 1869। আয় কমছে কিন্তু ব্যয় কমছে না। এমত অবস্থায় নিয়মিতভাবে স্ত্রী পুত্র কন্যার খরচ পাঠানো সম্ভবপর হচ্ছিল না মধুসূদনের পক্ষে। ফ্রান্স থেকে পুত্রকন্যা সহ হেনরিয়েটাকে ফিরিয়ে আনলেন এদেশে। বাস করতে লাগলেন 6 নম্বর লাউডন স্ট্রিটে। সাল 1870। হাইকোর্টে প্রিভি কাউন্সিলের অনুবাদ বিভাগে পরীক্ষকের পদ লাভ করলেন মধুসূদন। এবছরেই মধুসূদনের আরও এক পুত্র সন্তান অ্যালবার্ট নেপোলিয়নের জন্ম হল। সাল
1871 হেক্টরবধ প্রকাশ পেল। উৎসর্গ করলেন বন্ধু ভূদেব মুখোপাধ্যায়কে। এবছরই মধুসূদন সরকারি চাকরি ত্যাগ করলেন, পুনরায় ব্যারিস্টারি পেশায় যোগদান করলেন। সাল 1872। মাইকেল মধুসূদন ঢাকায় গেলেন, সেখানে তাকে সম্বর্ধনা দেয়া হল। এবছরই তিনি পুরুলিয়ায় যান এবং পঞ্চকোটের মহারাজার সলিসিটর জেনারেলের কাজ গ্রহণ করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই চাকরি তিনি ছেড়ে দিলেন। আবার এবছরই কন্যা শর্মিষ্ঠার বিবাহ হয়। সাল 1873। বেঙ্গল থিয়েটারের উদ্বোধন হয় ফেব্রুয়ারিতে। এই বেঙ্গল থিয়েটারের জন্য শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি দুটি নাটক রচনায় অবতীর্ণ হয়েছিলেন। নাটক দুটি ছিল মায়াকানন ও বিষ না ধনুর্গুণ। মায়াকানন সম্পূর্ণরূপে শেষ করতে পারলেও দ্বিতীয় নাটকটি শেষ করতে পারেননি তিনি। আবার মার্চ মাস নাগাদ মাইকেলের স্বাস্থ্যও একেবারে ভেঙে পড়েছিল। হেনরিয়েটারেরও শরীর খুবই সঙ্গীন হয়ে পড়েছিল এই সময়। মে মাসের প্রথম সপ্তাহে উত্তরপাড়ার লাইব্রেরির উপরতলায় আশ্রয় পেলেন কবি, রইলেন এখানে 6 সপ্তাহ। 20 জুন মধুসূদন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় ফিরে এলেন। স্ত্রী হেনরিয়েটাকে পাঠালেন জামাতা উইলিয়াম ওয়াল্টার এভান্স ফ্লয়েডের বাড়িতে, 11 নম্বর লিন্ডসে স্ট্রিটে, আর নিজে আশ্রয়হীন হয়ে ঠাঁই নিলেন আলিপুর জেনারেল হাসপাতালে। 26 জুন বৃহস্পতিবার স্ত্রী হেনরিয়েটার মৃত্যু হল। বেদনাহত বিষণ্ণ কবি স্ত্রীর মৃত্যুর 3 দিন পর 29 জুন রবিবার অপরাহ্নে চলে গেলেন জীবনের পরপারে। 30 জুন লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে স্ত্রী হেনরিয়েটার পাশে সমাধিস্থ করা হয় মধুসূদনকে। সাল 1880। পাদ্রী রেভারেন্ড ডালের মৃত্যু হলে সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত সহ অনেক বিশিষ্ট মানুষ সেই সমাধিক্ষেত্রে যান। তখন তাদের নজরে পড়ে কবির দুর্দশাগ্রস্ত সমাধির উপর। সাল 1887। গঠিত হল মাইকেল মধুসূদন দত্ত সমাধিস্তম্ভ স্থাপন তহবিল। সাল 1888। সংগৃহীত অর্থে 1 ডিসেম্বর ব্যারিস্টার মনমোহন ঘোষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্তম্ভের আবরণ উন্মোচন করলেন। সেখানে খোদিত হল কবিরচিত সেই এপিটাফ: দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরের সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।